বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নুসরাত ফিজিক্স টিউটোরিয়ালের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নুসরাত শারমিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স, জিওমেট্রিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অপটিক্সের একটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা নিয়ে এসেছি, জিওমেট্রিক্যাল অপটিক্স, যেটা তোমাদের সেকেন্ড ইয়ারের জিওমেট্রিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অপটিক্স কোর্সের ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রে ম্যাট্রিক্স। আজকে আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স মেথড ইন জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্সে ম্যাট্রিক্স মেথডের কিভাবে প্রয়োগ হয় এবং সেখান থেকে আমরা দেখব থিন লেন্সের জন্য লেন্সের সূত্রটা বা সমীকরণটা আমরা কিভাবে প্রতিপাদন করা যায় সেটা আজকে দেখব। তো চলো শুরু করা যাক আজকের লেকচারটি। আজকে আমরা দেখব ইন ম্যাট্রিক্স মেথড ডেরিভেশন অফ 1/v-1/u is equal to 1/f ফর এ থিন ব্রাইট লেন্স, বা ম্যাট্রিক্স পদ্ধতিতে পাতলা উত্তল লেন্সের জন্য 1/v-1/u is equal to 1/f সম্পর্কটি প্রতিপাদন। এখানে 1/v is equal to image distance from main axis। আচ্ছা, v হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, আর u হচ্ছে বিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব, আর f হচ্ছে ফোকাস দূরত্ব। এই সম্পর্কটি খুবই পরিচিত একটা সম্পর্ক। এই সম্পর্কটিকে আজকে আমরা দেখব যে ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে প্রতিপাদন করা যায়, কার ক্ষেত্রে? থিন লেন্স, একটা পাতলা লেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এর জন্য আমাদেরকে আগে করে নিতে হবে যে একটা থিক বা একটা মোটা লেন্সের ক্ষেত্রে আগে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিকে প্রয়োগ করে দেখাবো। আচ্ছা, তাহলে চিত্রে আমাদেরকে আগে প্রথমে আঁকাতে হবে একটি মোটা লেন্স। তাহলে দেখি আমরা লেন্সটা আঁকাই। একটা মোটা লেন্স নিলাম, যার পুরুত্ব আমরা ধরে নিব টি। এটার প্রিন্সিপাল এক্সিস এখানে। আচ্ছা, এখান থেকে এখন এখানে ধরলাম যে অবজেক্ট বা বস্তু রাখা আছে ও বিন্দুতে। এখান থেকে একটা রে আপতিত হবে কোথায়? ধরলাম এখানে একটা বিন্দু আপতিত হলো, এটা একটা পি বিন্দু ধরে নিলাম। পি বিন্দুতে একটা আলোকরশ্মি আপতিত হলো। বস্তুটা কোথায় আছে? প্রধান অক্ষের উপরে আছে। প্রধান অক্ষ থেকে একটি আলোকরশ্মি গিয়ে পি বিন্দুতে, লেন্সের পি বিন্দুতে আপতিত হলো। আচ্ছা, লেন্সের পুরুত্ব কতখানি? ধরে নিলাম পুরুত্ব টি। আচ্ছা, পি বিন্দুতে আপতিত হওয়ার পরে এই মাধ্যমের ভিতরে পি থেকে আবার কিউ বিন্দুতে রশ্মিটি আপতিত হবে। আচ্ছা, ধরে নিলাম এখানে এটা কিউ বিন্দু। আচ্ছা, এখান থেকে রশ্মিটি আবার প্রতিসরিত হয়ে বের হয়ে প্রধান অক্ষের উপরে আই বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে আই বিন্দুতে এই ও বস্তুর প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন দেখো এখানে দেখো ও থেকে পি বিন্দুতে আপতিত হয়েছে। পি থেকে প্রিন্সিপাল এক্সিসের উপরে যদি আমরা একটা হাইট নেই x1, কিউ থেকে প্রধান এক্সিসের উপর হাইট নিলাম x2, আর এখান থেকে লেন্স থেকে বিম্ব বা বস্তুর ডিস্টেন্স ধরে নিলাম d1, আর ইমেজের ডিস্টেন্স লেন্স থেকে ধরে নিলাম d2। d1টা এখানে কিন্তু নেগেটিভ মানের হবে, নেগেটিভ d1, কারণ ঋণাত্মক হওয়ার কারণ হলো আলোকরশ্মির গমনের বিপরীতে গণনা করা হচ্ছে। দেখো আলোকরশ্মি গণনা করছে ও থেকে পি এর দিকে, আর আমরা গণনা করছি কোন দিকে? বাম দিকে, নেগেটিভ দিকে আমরা গণনা করছি। এজন্য এর মানটাকে কিন্তু d1টা নেগেটিভ ধরে নেওয়া হয়। আচ্ছা, এখন আমরা দেখব পি বিন্দুতে যদি একটা প্রধান অক্ষের প্যারালালে একটা অক্ষ অঙ্কন করি, তাহলে দেখো এই অক্ষটা আপতিত রশ্মি ও পি এর সাথে কিন্তু একটা কোণ উৎপন্ন করছে, যেটাকে আমরা আলফা 1 ধরে নিলাম। একইভাবে
কিউ বিন্দুতে গিয়ে যখন আলোক রশ্মিটি প্রতিসরিত হয়ে বের হয়ে যাচ্ছে তখন এখানে একটা প্রিন্সিপাল এক্সিসের বা প্রধান অক্ষের সমান্তরালে একটা অক্ষ যদি এঁকে নিই তাহলে দেখো এখান থেকে যে রশ্মিটি আপতিত হচ্ছে সেই আপতিত রশ্মির সাথে এই সমান্তরাল রেখাটি একটা কোণ উৎপন্ন করে, যাকে আমরা আলফা 2 ধরে নিলাম। এখন দেখো এখানে কিন্তু কোন মাধ্যম, এয়ার বা বায়ু মাধ্যম থেকে কিন্তু একটা কাচ মাধ্যমে ঢুকছে, বা যে কোনো একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা লেন্স নিব সেই লেন্সটি ধরে নিলাম। আর এ পাশেও কিন্তু আবার যখন কিউ বিন্দুতে এসে রশ্মিটি বের হয়ে আসছে সেটাও কিন্তু এয়ার মাধ্যমে থাকছে। তাহলে আমাদের কয়টা মাধ্যম হচ্ছে? দুটি মাধ্যম, এয়ার এবং যেই আমরা লেন্সটি নিয়েছি সেই লেন্সের মাধ্যমটি। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এখন একটু লিখে নেই যে এই চিত্রে একটি মোটা বা থিক লেন্স দেখানো হলো, যার পুরুত্ব টি। লেন্সের মাধ্যমের, যে মাধ্যমের লেন্স আমরা নিব, মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরে নিলাম, প্রতিসরাঙ্ক মিউ ধরে নিলাম। এবং এখানে কয়টি তল আছে? দুটি তল আছে, এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ, দুটো প্রতিসারক, একটি আপতন তল, এটা প্রতিসারক তল। তাহলে এই বক্রতলদ্বয়ের, আমরা যে বক্রতলটা পাচ্ছি, তাহলে এই বক্রতলদ্বয়ের রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতার ব্যাসার্ধ কতখানি হবে? বক্রতার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম যথাক্রমে এই আপতিত প্রতিসারক তলের R1 আর নিগত প্রতিসারক তলের R2, যথাক্রমে R1 এবং R2। এবং এখানে তোমরা এই দুই প্রতিসারক তলের ক্ষমতাও ধরে নিতে পারো, এবং ক্ষমতা যথাক্রমে হবে P1 এবং P2, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন দেখো এই যে P বিন্দুতে যখন রশ্মিটি এসে আপতিত হচ্ছে, আমরা জানি যে কোনো আপতন বিন্দুতে আপতিত রশ্মির দুটি কোঅর্ডিনেটস থাকে, বা এই অংশে কিন্তু দুটি স্থানাঙ্ক, যেহেতু আমরা এটা একটি দ্বিমাত্রিক ব্যবস্থা নিয়েছি, তাহলে এই P বিন্দুতে কিন্তু দুটি স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে। আচ্ছা, একটি স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে, তাহলে লিখব যে আমরা P বিন্দুতে এবং কিউ বিন্দুতে দুটি করে স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে, দুটি করে কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক থাকবে, যার একটি হলো ল্যামডা, যেখানে ল্যামডা ইজ ইকুয়াল টু অপটিক্যাল ডিরেকশন কোসাইন, যাকে বলে, ইজ ইকুয়াল টু মিউ আলফা। মিউটা কি? মিউটা হচ্ছে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর আলফাটা কি? এখানে আলফাটা দেখো পি বিন্দুতে এই যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে এই কোণ, আবার দেখো কিউ বিন্দুতেও প্রধান অক্ষের সমান্তরালে অঙ্কিত রেখার সাথে এই আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকে কিন্তু আমরা আলফা 2 লিখেছি। তাহলে এই অপটিক্যাল ডিরেকশন কোসাইনের মানটা কেমন হবে? মাধ্যমের, এই লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং এই যে এখানে যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে এই কোণের গুণফলের সমান।
আচ্ছা, আরেকটা কোঅর্ডিনেট কি হবে, এবং অপরটি হলো দেখো এখানে আমরা কিন্তু এই প্রধান অ্যাক্সিস থেকে পি বিন্দুর একটা ডিস্টেন্স নিয়েছি, লম্ব দূরত্ব নিয়েছি x1, আবার এখানেও কিউ বিন্দু থেকে কিন্তু প্রধান অ্যাক্সিসের উপরে একটা লম্ব দূরত্ব নিয়েছি x2। তাহলে অপরটি হলো এই x এর পরিমাণ x, যেখানে x is equal to আপতন বিন্দু হতে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে দেখো আরেকবার আমরা রিপিট করে নিই। তাহলে এটা একটা আমরা থিক লেন্স অঙ্কন করেছি যার থিকনেস হচ্ছে টি। আচ্ছা, ও বিন্দুতে প্রধান অক্ষের উপরে ও বিন্দুতে একটা বস্তু রাখা আছে, বস্তুটিতে একটি আলোকরশ্মি লেন্সের পি বিন্দুতে গিয়ে আপতিত হয়ে মাধ্যমে প্রতিসরিত হয়ে দুইবার প্রতিসরিত হচ্ছে, এখানে একবার প্রতিসরিত হয়ে এখানে আসছে, আবার কিন্তু এখান থেকে বাইরে বের হয়েছে, কিউ বিন্দুতে গিয়ে আবার প্রতিসরিত হয়ে সে কিন্তু প্রধান অক্ষের উপরে আই বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এই আই বিন্দুতে গিয়ে তার ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আবার ধরে নিয়েছি আমরা লেন্স থেকে বস্তুর দূরত্ব হচ্ছে d1, লেন্স থেকে ইমেজ বা প্রতিবিম্বের দূরত্ব d2, মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ, পি বিন্দুতে এসে আলোকরশ্মি আপতিত হওয়ার পরে কিউ বিন্দু দিয়ে আবার প্রতিসরিত হয়ে কিউ থেকে আবার আই বিন্দুতে প্রতিসরিত হচ্ছে। আচ্ছা, আর ধরে নিয়েছে বক্রতলের ব্যাসার্ধ দ্বয় যথাক্রমে r1 r2 এবং দুই প্রতিসারক তলের আমরা ক্ষমতা ধরে নিয়েছি p1 p2। আচ্ছা, বলেছি পি এবং কিউ বিন্দুতে দুটি কোঅর্ডিনেটস থাকবে বা স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে, যার একটি হলো ল্যামডা। ল্যামডাটাকে কী বলে হয়? অপটিক্যাল ডিরেকশন কোসাইন, যার মান আসবে এই লেন্সের প্রতিসরাঙ্ক এবং এই প্রধান অক্ষের সমান্তরালে অঙ্কিত পি বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে অঙ্কিত রেখার সাথে আপতিত রশ্মি যেই কোণটা উৎপন্ন করছে সেই কোণের গুণফলের সমান। আরেকটি স্থানাঙ্ক কি হবে? আরেকটি স্থানাঙ্ক হচ্ছে পি থেকে প্রধান অক্ষের উপরে অঙ্কিত লম্ব দূরত্ব। তাহলে এই দুইটি স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পাবো। দেখি এটাকে আমরা কিভাবে লিখবো এখন। আচ্ছা, এখন ধরি λ1 x1 হলো পি বিন্দু স্থানাঙ্ক এবং λ2 x2 হলো কিউ বিন্দু স্থানাঙ্ক। আমরা একটু আগে বলে নিলাম ল্যামডা আর এক্স এর মান, এক্স বলতে কি বোঝাচ্ছে? ল্যামডা হচ্ছে অপটিক্যাল ডিরেকশন কোসাইন আর এক্স হচ্ছে আপতন বিন্দু হতে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব দূরত্ব। আর ল্যামডার মানটা আমরা ধরে নিয়েছি মিউ আলফা। আচ্ছা, তাহলে এখন দেখো এই রকম একটি স্থানাঙ্ক আমরা এই দুই বিন্দুতে পি এবং কিউ বিন্দুতে দুটি স্থানাঙ্ক ব্যবস্থা পেলাম। এখন এই দুটি স্থানাঙ্ক ব্যবস্থা দেখে এদেরকে যদি এই দুটি স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে যদি আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে লিখব? যে তাহলে এই সমীকরণকে বা λ1 x1 এবং λ2 x2 স্থানাঙ্ক ব্যবস্থাকে এই থিক লেন্সের জন্য ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। আচ্ছা, এটাকে লেখার নিয়ম হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিসারক তল যেটা সেই তলের স্থানাঙ্কটাকে আমরা আগে লিখে নিব। কিভাবে লিখব? λ2 x2 এভাবে ব্র্যাকেট দিয়ে নিব এবং এই পাশে আসবে নিয়ম হচ্ছে তোমার সিস্টেম ম্যাট্রিক্স এস এর সাথে প্রথম প্রতিসারক তলের স্থানাঙ্কটাকে লিখতে হবে, তার মানে λ1 x1। তাহলে এখানে এসটাকে কি বললাম? এস ইজ ইকুয়াল টু সিস্টেম ম্যাট্রিক্স এবং
এই সিস্টেম ম্যাট্রিক্সটা কীরকম আমরা দেখব কিসের সমন্বয়ে এটা তৈরি হবে। এখন দেখছি এটা আমরা আরেক লেকচারে ইনশাল্লাহ এটা পুরোপুরি আলোচনা করব কিভাবে সিস্টেম ম্যাট্রিক্সটা বের করতে হয়। এই ক্ষেত্রে আমাদের সিস্টেম ম্যাট্রিক্সটা কার সমান হবে সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে দেখো আমাদের এই বস্তু থেকে আপতিত আলোকরশ্মি পি বিন্দুতে যখন আপতিত হচ্ছে তখন এই আলোকরশ্মি কোন মাধ্যমে আছে? বায়ু মাধ্যমে আছে। তো আবার পি থেকে যখন কিউতে যাচ্ছে তখন কিন্তু মাধ্যম পরিবর্তন হচ্ছে, তার মানে হালকা মাধ্যম থেকে সে ঘন মাধ্যমে প্রবেশ করছে। ধরে নিলাম যদি এটা কাচ মাধ্যম হয়ে থাকে তাহলে কাচে প্রবেশ করছে। আচ্ছা, পি থেকে কিউ পর্যন্ত সে কিন্তু কাচের মধ্যেই দূরত্ব অতিক্রম করছে। কিউ বিন্দুতে যাওয়ার পরে সে কিন্তু আবার বায়ু মাধ্যমে সে ফিরে আসছে। তাহলে এখানে কয়টি মাধ্যম? এখানে এয়ার মাধ্যম, এটা কাচ মাধ্যম ধরে নিয়েছি, আবার কিন্তু এয়ার মাধ্যমে। তাহলে এখানে আমাদের প্রতিসরণ কয়বার হচ্ছে? দেখো, ও থেকে যখন পি বিন্দুতে গিয়ে আপতিত হচ্ছে তখন কিন্তু এখানে কিন্তু আলোর প্রতিসরণ, পি বিন্দুতে গিয়ে কিন্তু আলোর প্রতিসরণ হচ্ছে। আবার কিউ বিন্দুতে গিয়ে কিন্তু আবার সে কিন্তু প্রতিসরিত হয়ে আই বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এই থিক লেন্সের ক্ষেত্রে আলোর প্রতিসরণ হচ্ছে 2 বার। তাহলে আমরা লিখি প্রতিসরণ বা রিফ্র্যাকশন হচ্ছে কত? 2 বার। আর এই যে পি থেকে কিউ পর্যন্ত যাওয়াকে বলা হয় সরণ বা ট্রান্সলেশন। তাহলে এখানে ট্রান্সলেশন কয়বার হচ্ছে? 1 বার হচ্ছে। তাহলে পি থেকে কিউ বিন্দুতে যেতে সরণ বা ট্রান্সলেশন হচ্ছে, সরণ বা ট্রান্সলেশন কয়বার হচ্ছে? 1 বার হচ্ছে। আবার বলছি, ও থেকে পি বিন্দুতে যখন যাচ্ছে এবং কিউ থেকে আই বিন্দুতে যাচ্ছে 2 বার আলোর প্রতিসরণ হচ্ছে। আর যখন পি থেকে কিউ বিন্দুতে যাচ্ছে তখন আলোর সরণ বা ট্রান্সলেশন হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ এই থিক লেন্সের ক্ষেত্রে 2 বার রিফ্র্যাকশন হচ্ছে আর 1 বার ট্রান্সলেশন হচ্ছে। আচ্ছা, এখন আমরা জানি রিফ্র্যাকশন ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয়? রিফ্র্যাকশন ম্যাট্রিক্স এভাবে লিখে 1 0 -p 1। পিটা কি? এখানে প্রতিসারক তলের ক্ষমতা। আর ট্রান্সলেশন ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু, ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমাদের আসবে হচ্ছে 1 d ডিভাইডেড মিউ 0 1। তাহলে দেখো রিফ্র্যাকশন ম্যাট্রিক্স আমরা কীরকম পেলাম? 1 0 - p, এটা হচ্ছে পাওয়ার অফ রিফ্র্যাক্টিং সারফেস 1। আর এখানে হচ্ছে ট্রান্সলেশন ম্যাট্রিক্স 1 0 d ডিভাইডেড মিউ 1। ডিটা কি? ডিটাকে বোঝাচ্ছে এখানে অবজেক্ট থেকে প্রতিসারক তলের ডিস্টেন্স অথবা ইমেজ থেকে প্রতিসারক সারফেসের ডিস্টেন্স। আচ্ছা, এই হলো তোমার দুটি ম্যাট্রিক্স আমরা দেখালাম। আর এখানে আমাদের রিফ্র্যাকশন কয়বার হচ্ছে? রিফ্র্যাকশন আমাদের 2 বার হচ্ছে। ট্রান্সলেশন কয়বার হচ্ছে? ট্রান্সলেশন 1 বার হচ্ছে। তাহলে এই যে 2 বার রিফ্র্যাকশন এবং 1 বার ট্রান্সলেশন, এই তিনটার সমন্বয়ে কিন্তু আমরা পাবো সিস্টেম ম্যাট্রিক্স। অতএব আমরা লিখতে পারি λ2 x2 ইজ ইকুয়াল টু, আমরা দ্বিতীয় প্রতিসারক তলটাকে আগে লিখে নিলাম আর কিউ, তার মানে কিউ বিন্দুতে রিফ্র্যাকশন, তারপর টি পি কিউ, তার মানে পি থেকে কিউতে যেতে যে ট্রান্সলেশন হচ্ছে সেই মানটা, এবং আবার কি লিখব? প্রথম প্রতিসারক তলের রিফ্র্যাকশন, তাহলে আর পি বিন্দুতে রিফ্র্যাকশন, তাহলে λ1 x1। তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই অংশটুকু কিন্তু এই সিস্টেম ম্যাট্রিক্সের সমান। তাহলে সিস্টেম ম্যাট্রিক্সকে আমরা লিখতে পারি S ইজ ইকুয়াল টু আর কিউ টি পি কিউ আর পি।
যার মানগুলো আমরা একটু লিখি যে আর কিউ বলতে বোঝাচ্ছে দ্বিতীয় প্রতিসারক তলে রিফ্র্যাকশন। তাহলে রিফ্র্যাকশন ম্যাট্রিক্স আমরা কি লিখে রেখেছি 1 0, তাহলে 1 0 সেম হবে। আর এখানে যেহেতু দ্বিতীয় প্রতিসারক তল, তাহলে দ্বিতীয় প্রতিসারক তলের ক্ষমতা কত আমরা লিখে নিয়েছি P2, তাহলে মাইনাস P2 1। তারপরে আমরা লিখব, দেখো আমরা লিখব যে টিপিকিউ আমরা কি লিখেছি ট্রান্সলেশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখেছি 1 0 ডি মিউ। তাহলে আমরা এখানে লিখব টিটা আমাদের কত, টি কিন্তু আমাদের ডিস্টেন্স ধরে নিব আমাদের এই যে মধ্যবর্তী ডিস্টেন্স, যেটা এই যে তোমার লেন্সের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডিস্টেন্সের সমান, তার মানে টি এর সমান। তাহলে টি ডিভাইডেড মিউ ইন্টু 1। তারপর কি থাকলো আরপি, তার মানে পি বিন্দুতে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। পি বিন্দুতে রিফ্র্যাকশন কতখানি হবে, দেখো আমরা এখানে দেখেছি যে 1 0 মাইনাস পি 1, তাহলে 1 0 প্রথম প্রতিসারক তলের পাওয়ার কতখানি মাইনাস P1 ইন্টু নিচে 1, তার সাথে কি ছিল, তাহলে এটা হচ্ছে ল্যামডা 2 আমরা এই সমীকরণটাকে লিখছি ল্যামডা 2 x2, আর এর পাশে থাকবে ল্যামডা 1 x1। তাহলে দেখলে এখানে আমরা এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারি, সিস্টেম ম্যাট্রিক্সকে 1 নাম্বার দিয়ে রাখলাম, আর এই সমীকরণকে আমরা একটা সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে এই হলো আমাদের এই দুটি স্থানাঙ্ক ব্যবস্থা, পি বিন্দু এবং কিউ বিন্দুতে দুটি পি বিন্দু এবং কিউ বিন্দু পি আর কিউ বিন্দুতে দুটি স্থানাঙ্ক ব্যবস্থা ল্যামডা 1 x1 এবং ল্যামডা 2 x2 এর জন্য ম্যাট্রিক্স আকারে এটার প্রকাশ। আচ্ছা, এখন আমরা নেক্সটে চলে যাই। দেখো স্টুডেন্টস, আমরা কিন্তু 2 নাম্বার সমীকরণে আমরা দেখেছিলাম যে এসটা কার সমান, দুইবার রিফ্র্যাকশন আর একবার ট্রান্সলেশনের সমান। তাহলে সিস্টেম ম্যাট্রিক্সটাকে আমরা আবার লিখে নিলাম। এখন আমরা কি করব, এটাকে ম্যাট্রিক্স রূপে এটাকে ভাঙাতে হবে আমাদের। আচ্ছা, ম্যাট্রিক্স রূপে যখন ভাঙবো কীভাবে, আমাদেরকে এটাকে এটা দ্বারা গুণন করতে হবে, তাহলে 1, আর এটাকে এটা দ্বারা গুণন করতে হবে, তাহলে মাইনাস P2 টি ডিভাইডেড মিউ। আর তারপরে আবার হচ্ছে এটাকে এটা দ্বারা গুণন করতে হবে, আবার এটাকে এটা দ্বারা গুণন করতে হবে, তাহলে 0 মাইনাস P2। তাহলে কী করলাম, আমরা এটাকে এটা দ্বারা গুণন করলাম প্রথম নিয়তে, আর এটাকে এটা দ্বারা গুণন করলাম, আর দ্বিতীয় কলামে আমরা এটাকে এটা দ্বারা গুণন করলাম, এটাকে এটা দ্বারা গুণন করলাম। একইভাবে এটাকে আবার এটা দ্বারা গুণন করব, তাহলে 1 0 0 থেকে থাকবে, তারপর থাকবে এটা এই অংশ প্লাস টি ডিভাইডেড মিউ। এটাকে আবার এটা দ্বারা গুণ করব, তাহলে 0 প্লাস এটার সাথে এটা 1, আর এর পাশে কি ছিল 1 0 মাইনাস P1 1। আচ্ছা, এখন তাহলে আবার কি করব, একইভাবে আবার এটাকে এটা দ্বারা গুণন করব, 1 মাইনাস P2 টি ডিভাইডেড মিউ, আর এটাকে এটা দ্বারা গুণ করব। এটা যেহেতু টার্মটা পুরোটাই 0, তাহলে এই টার্মটা পুরোটাই 0 আসবে, মাইনাস 0। এখন আমরা এটাকে আবার এটা দ্বারা গুণন করব, এই অংশ দ্বারা গুণন করব, তাহলে আমাদের কি থাকছে মাইনাস P1 আর মাইনাস এটার সাথে আবার P1 P2 টি ডিভাইডেড মিউ, আর আবার এটার সাথে কার গুণন করতে হবে, এটাকে আবার এটা দ্বারা গুণন করতে হবে। তাহলে আমরা কি পাবো, মাইনাস, আচ্ছা এটার সাথে এটা মাইনাস P2, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা গুণন করে দিলাম, এটার সাথে এটা গুণন করে দিলাম, এটার সাথে এইটা, আবার এটার সাথে
এটা গুণন করে দিলাম। এখন আমরা নিচের রোতে চলে যাই। নিচের রোতে দেখো এটার সাথে এটা গুণন করতে হবে, তার পাচ্ছি আমরা টি ডিভাইডেড মিউ, আর এটার সাথে যেহেতু 0 আছে তাহলে পাচ্ছি আমরা প্লাস 0। এটাকে আবার এটা দ্বারা গুণ করব, এটার সাথে এটা গেলে কি আসে মাইনাস p1 টি ডিভাইডেড মিউ, এটার সাথে এটা করলে কি আসবে প্লাস 1। তাহলে এই হয়ে গেল ম্যাট্রিক্স গ্রুপকে আমরা কম্বাইন করে ফেললাম। এখন দেখো তাহলে এইটাই হলো তোমার থিক লেন্সের জন্য সিস্টেম ম্যাট্রিক্স। তাহলে এই সমীকরণটাই হলো এটাই হলো থিক লেন্স বা মোটা লেন্সের জন্য সিস্টেম ম্যাট্রিক্স। তাহলে তোমাদের যদি এভাবে কোশ্চেন আসে যে একটা মোটা লেন্সের ক্ষেত্রে সিস্টেম ম্যাট্রিক্স বের করো, তাহলে তোমাদের এই পর্যন্ত দিলেই চলবে। এখন আমরা চলে যাই পরবর্তী স্টেপে। এখন দেখো আগের সমীকরণ যেটা আমরা বের করলাম সিস্টেম ম্যাট্রিক্স, সেই সমীকরণটাকে আমরা একটু পাশে লিখে নিলাম। এখন আমরা দেখব যে সিস্টেম ম্যাট্রিক্সের একটা বেসিক ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? সেটা হলো S = B মাইনাস A মাইনাস ডি সি। এভাবেই কিন্তু লিখতে হবে, এর সাথে ডি এর মাইনাস রিলেশন আর বি এর সাথে সি এভাবে হচ্ছে পজিটিভ রিলেশন। আচ্ছা, এখানে এ বি সি ডিকে কী বোঝায়? এ বি সি ডি হলো সিস্টেম ম্যাট্রিক্সের এলিমেন্টস বা উপাদান, একে বলা হয় সিস্টেম ম্যাট্রিক্সের উপাদানসমূহ। এখন দেখো এই 3 নম্বর সমীকরণের সাথে যদি এই সিস্টেম ম্যাট্রিক্সের বেসিক ফর্মুলাকে আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা কি লিখতে পারি? এই দুটো সমীকরণটাকে যদি আমরা নাম্বার 4 দেই, তাহলে 3 ও 4 ইকুয়েশন হতে লিখতে পারি যে b = কার সমান? b = a অংশের সমান। তাহলে 1 মাইনাস p2 t ডিভাইডেড মিউ। a কত হবে? a হচ্ছে মাইনাস a = মাইনাস p1 প্লাস p1 p2 t ডিভাইডেড মিউ মাইনাস p2। তাহলে যদি এটাকে আমরা পজিটিভ মান নিয়ে আসি, তাহলে অতএব a = p1 মাইনাস p1 p2 t ডিভাইডেড মিউ প্লাস p2। আচ্ছা, তাহলে d কি আসবে? মাইনাস d = কার সমান? t ডিভাইডেড মিউ। অতএব d মাইনাস t ডিভাইডেড মিউ। অ্যান্ড c কত আসবে? c আসবে a অংশের সমান। তাহলে c আমরা লিখতে পারি 1 মাইনাস p1 t ডিভাইডেড মিউ। এখন দেখো আমরা যে d1 d2 ধরেছিলাম যে লেন্স থেকে বস্তুর দূরত্ব এবং লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব, সেই d1 ও d2 এবং এই যে এই 4টি এলিমেন্ট a b c d, এদের মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমরা এখন লিখব। এদের মধ্যে রিলেশন নিম্নরূপ। এদের মধ্যে রিলেশনটা কীরকম? যে b d2 প্লাস a d1 d2 মাইনাস c d1 মাইনাস d = 0। কোনটা কি তোমরা এটা দেখেই বুঝতে পারছো। এই অংশটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে কয়েকটা টার্নিং পয়েন্ট আছে, যে এই বেসিক ফর্মুলাটা, তারপরে এই যে এখানে এই সমীকরণটা, এগুলো কিন্তু কয়েকটি টার্নিং পয়েন্ট তোমাদেরকে কিন্তু মুখস্থ করেই রাখতে হবে। আচ্ছা, এখন দেখো এই সমীকরণটা আমরা পেলাম। এই সমীকরণে এখন আমরা যে বি এর মানগুলো পেয়েছি, এবিসিডি মানগুলো পেয়েছি, সেই মানগুলোকে আমরা ইনপুট করব। তাহলে বি এর মান কত ছিল? বি এর মান ছিল 1 মাইনাস p2 t ডিভাইডেড মিউ ইন্টু d2 প্লাস a এর কত ছিল? a আমরা বের করলাম p1 মাইনাস p1 p2 t ডিভাইডেড মিউ প্লাস p2 ইন্টু এটার সাথে কি ছিল? d1 d2। আচ্ছা, দেন মাইনাস c d1। c কত ছিল? 1 মাইনাস p1
টি ডিভাইডেড মিউ ইন্টু d1। লাস্টলি কী ছিল, মাইনাস ডি। তাহলে মাইনাস ডি এর মান আমরা কত পেয়েছি, মাইনাস টি বাই মিউ। তাহলে এখানে মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাবে, টি বাই মিউ ইজ ইকাল টু 0। তাহলে এই সমীকরণটাই কিন্তু হয়ে গেল থিক লেন্সের জন্য থিক লেন্সের সমীকরণ। এটা হলো সমীকরণ। কোন পদ্ধতিতে বের করলাম আমরা, ম্যাট্রিক্স পদ্ধতিতে। এখন আমরা দেখব যে থিন লেন্স বা পাতলা লেন্সের জন্য এখান থেকে আমরা কিভাবে সমীকরণটা নিয়ে আসব। আচ্ছা, এবার নেক্সট ধাপে যাই। আমরা দেখে নিলাম যে থিক লেন্সের ইকুয়েশনটা আমরা এরকম পেয়েছি। এখন আমরা দেখব যে থিন লেন্সের ক্ষেত্রে লেন্সের সমীকরণটা কেমন আসে। আমরা লিখতে পারি ফর থিন লেন্স বা পাতলা লেন্সের জন্য টি, যে এই পুরুত্ব টিটা টেন্স টু 0, মানে প্রায় 0-র কাছাকাছি হবে, কিন্তু টি এর মানটা 0-র কাছাকাছি হবে। এখন এই সিস্টেম ম্যাট্রিক্সে যদি আমরা এই টি এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি, সিস্টেম ম্যাট্রিক্সে আমরা পেয়েছিলাম। আচ্ছা, সিস্টেম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা থিক লেন্সের ইকুয়েশন আমরা এটা পেয়েছি, আর থিক লেন্সের সিস্টেম ম্যাট্রিক্স কিন্তু এটা। আচ্ছা, এটার সাথে এখানে তাহলে যদি আমরা থিন লেন্স ধরি, থিন লেন্সের ক্ষেত্রে আমাদের এই যে টিটা পুরুত্বটা কী হবে, টেন্স টু 0, 0-এর কাছাকাছি হবে। তাহলে এই সমীকরণে আমরা 0 বসিয়ে, তাহলে থিন লেন্সের জন্য সিস্টেম ম্যাট্রিক্স কী পাবো, 1 মাইনাস, এটা পুরো অংশ 0 হয়ে যাবে, তাহলে আর 0 লিখলাম না। আর এই অংশটা কি, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকছে কি, মাইনাস P1 মাইনাস P2। আর এখানে 0 হয়ে যাচ্ছে পুরোটাই, তাহলে 0 লিখলাম। এই অংশে কি থাকছে, শুধুমাত্র 1 থাকছে। তাহলে সিস্টেম ম্যাট্রিক্সের আমরা যে বেসিক ফর্মুলা আমরা দেখেছিলাম, বি মাইনাস এ মাইনাস ডি সি, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এটাকে, তাহলে আমরা থিন লেন্সের জন্য পাই ফর থিন লেন্স আমরা কি লিখতে পারি, ফর থিন লেন্স আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস P1 মাইনাস P2, অতএব এ ইজ ইকুয়াল টু P1 প্লাস P2। দেন মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0, অতএব ডি ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড সি ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এই সমীকরণের সাথে কম্পেয়ার করে আমরা এই অংশটুকু পেলাম। আর আমাদের যে D1 D2 এবং ABCDর মধ্যে যে ফর্মুলা ছিল সেটা একবার লিখে নিই আমরা। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে বি D2 প্লাস এ D1 D2 মাইনাস সি D1 মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফর্মুলাতে আমরা যদি এখন মানগুলো বসিয়ে দেই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি বি এর মান হচ্ছে 1, তাহলে D2 এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, D2 প্লাস এর মান কত আসছে, P1 প্লাস P2 ইন্টু D1 D2 মাইনাস সি এর মান কত 1 D1 আর ডি এর মান কত 0, তাহলে ডি এর মান আমরা লিখলাম না, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো D1 মাইনাস D2 এটুকু সাজিয়ে লিখছি, P1 প্লাস P2কে আমরা ডান পাশে নিয়ে আসলাম, এই মাইনাস মাইনাস আবার কমন নিয়ে প্লাস হয়ে গেল। আচ্ছা, তাহলে D1 মাইনাস D2 ইজ ইকুয়াল টু P1 প্লাস P2 ইন্টু D1 D2। এখন উভয় পক্ষকে D1 D2 দ্বারা ভাগ করে পাই, D1 ডিভাইডেড D1 D2 মাইনাস D2 ডিভাইডেড D1 D2 ইজ ইকুয়াল টু P1 প্লাস P2। আচ্ছা, কেটে কেটে এখানে, তাহলে এখানে D1 D1 ক্যান্সেল হয়ে গেল, এখানে D2 D2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই সমীকরণ থেকে কী থাকছে, 1 ডিভাইডেড D2 মাইনাস 1 ডিভাইডেড D1 ইজ ইকুয়াল টু P1 প্লাস P2। আচ্ছা, আমরা দেখেছিলাম এখানে আমরা কি পেলাম, তাহলে 1 ডিভাইডেড D2 মাইনাস 1 ডিভাইডেড D1 ইজ ইকুয়াল টু P1 P2। P1 আমরা কি বলেছিলাম, ফার্স্ট রিফ্র্যাক্টিং সারফেসের পাওয়ার, তাহলে P1 ইজ ইকুয়াল টু আমরা জানি মিউ মাইনাস 1 ডিভাইডেড R1।
আর P2 আমরা জানি P2 ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড R2। তাহলে এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিই। আর দেখো এখানে যে D2 পেয়েছিলাম, এই D2টা কি বোঝাচ্ছে? D2 হচ্ছে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব, আর D1 হচ্ছে লেন্স থেকে বিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। আর বস্তুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে সেটাকে যদি লিখে নিই 1 ডিভাইডেড ভি, এই সমীকরণ এখানে 1 ডিভাইডেড ভি মাইনাস 1 ডিভাইডেড ইউ ইজ ইকাল টু P1 এর মানটা আমরা বসিয়ে দিই মিউ মাইনাস 1 ডিভাইডেড R1 প্লাস মিউ মাইনাস 1 ডিভাইডেড R2। তাহলে আমরা দেখো এখন 1 ডিভাইডেড ভি মাইনাস 1 ডিভাইডেড ইউ ইজ ইকাল টু মিউ মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড R1। আচ্ছা স্টুডেন্টস, এখানে আরেকটা বিষয় যে এখানে কিন্তু R2 রেডিয়াস অফ কার্ভেচার যেটা, এটা কিন্তু দ্বিতীয় প্রতিসারক মাধ্যমের জন্য নেগেটিভ মানের আসে। দ্বিতীয় প্রতিসারক মাধ্যমের জন্য নেগেটিভ মানের আসবে। তাহলে আমাদের এই মানটা হয়ে যাবে কি মাইনাস R2। তাহলে আমরা লিখতে পারি 1/R2। তাহলে দেখো এই সমীকরণটা আমরা কি পাচ্ছি? সাধারণ একটা লেন্সের সমীকরণের ক্ষেত্রে ফোকাস দূরত্বের বিপরীত রাশির সমান। আমরা জানি 1 ডিভাইডেড এফ ইজ ইকাল টু মিউ মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড R1 মাইনাস 1 ডিভাইডেড R2। তাহলে এখানে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড এফ। তাহলে এই পাশে কি ছিল? 1 ডিভাইডেড ভি মাইনাস 1 ডিভাইডেড ইউ। তাহলে দেখো স্টুডেন্টস, তাহলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা আমরা পেয়ে গেছি। তাহলে এটাই হলো ম্যাট্রিক্স মেথডে পাতলা উজ্জ্বল লেন্সের জন্য সম্পর্ক। তো স্টুডেন্টস, আশা করছি তোমাদের এই লেকচারটি আজকে উপকারে আসবে এবং তোমরা খুব ভালোভাবে এটাকে ফলো করার চেষ্টা করো। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগা মন্দ লাগা সবই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আশা করছি তোমরা এখান থেকে বেশ কিছু লেকচারে তোমরা উপকৃত হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।